আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম আজাদ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি টাইমস অফ বাংলা চ্যানেলে। আজ আমরা এমন দুটি দেশের নিয়ে কথা বলবো যাদের ভৌগোলিক অবস্থান এবং ইতিহাস ভিন্ন হলেও উন্নয়নের বিচারে তারা দুই মেরুতে। একটি হচ্ছে বাংলাদেশ, প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। অন্যটি হচ্ছে ওমান, মরুভূমির দেশ হওয়া সত্ত্বেও আজ মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড হিসাবে পরিচিত লাভ করেছে। কেন? ১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশ আজও উন্নত হতে লড়াই করছে। আর ১৯৭০-এর পর ওমান কিভাবে বদলে গেল? চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনা। বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে, যারা আমাদের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য চাপিয়ে দিয়েছিল। এর আগে প্রায় ২৪ বছর দেশটি পশ্চিম পাকিস্তানের শাসনে ছিল। স্বাধীনতার পর বাংলাদেশ ছিল একটি বিধ্বস্ত অর্থনীতি দেশ। দুর্ভিক্ষ, অভাব আর অবকাঠামোগত শূন্যতা ছিল নিত্যসঙ্গী বাংলাদেশের। ১৯২৬ সালে এসে বাংলাদেশের বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হলেও এখনও আমরা মাধ্যম আয়ের দেশ হিসাবে আটকে আছি। অবকাঠামো বেড়েছে কিন্তু সুশাসন ও টেকসই উন্নয়নের অভাব রয়েছে প্রকট আকারে। ওমানের উত্থান, মরুভূমির রূপান্তর। ওমান একটি দীর্ঘ প্রাচীন ইতিহাস দেশ হলেও আধুনিক ওমানের যাত্রা শুরু হয় ১৯৭০ সালে সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের হাত ধরে। ওমান মূলত ব্রিটিশ প্রভাবমুক্ত হয়ে একটি আধুনিক সুলতানাত হিসাবে আত্মপ্রকাশ করে। কেন তারা ধনী? ওমান তাদের খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে আসা অর্থকে বিলাসিতায় ব্যয় না করে অবকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করেছে। রাজনীতিবিহীন উন্নয়ন। ওমান প্রচলিত পশ্চিমা গণতন্ত্র বা দলীয় রাজনীতি নেই, যেখানে সুলতান প্রধান হলেও তারা একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো গঠন করে তুলেছে, যেখানে দুর্নীতি ও দলীয় কোন্দলের চেয়ে দেশের স্বার্থ সবচেয়ে বেশি হিসাবে জনগণ দেখে। এখানে রাজনীতি নাই বলতেই চলে, একদম নিরপেক্ষ। যদি রাজনীতি করে সেটা হচ্ছে দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করে। এর জন্যই কিন্তু মরুর বুকেও সুইজারল্যান্ড হিসাবে ওমানের খ্যাতি লাভ করেছে। আপনারা জানেন, ইসরায়েল ইরান যুদ্ধের চলাকালীন অবস্থায় কিন্তু ওমানে কোনো হামলা হয় নাই। কেন হামলা হয় নাই? ওমান কিন্তু একটি শান্তিপ্রিয় দেশ। ওমান কখনো কোনো রাজনীতিকে বিশ্বাস করে না। সে তার সততা এবং নীতি দিয়েই চলে এবং তাদের দেশের উন্নয়নমূলক কাজগুলো তারা সবসময় করে থাকে। কোনো দেশকে আগ বাড়িয়ে কোনো সাপোর্ট করে না, কোনো কিছু না। তারা একদম নিরপেক্ষ থাকে। পারলে ওই দেশের উন্নয়নমূলক কাজের জন্য তারা কথা বলে। এর জন্যই কিন্তু ইরান ওমানের উপর কোনো হামলা করেনি। বাংলাদেশ তাহলে কেন পিছিয়ে আছে? রাজনীতি না দেশপ্রেম? বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আমরা যে রাজনীতি দেখেছি তা মূলত ক্ষমতা কেন্দ্রিক। রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসার পর জনকল্যাণের চেয়ে নিজেদের দল গোছানো, বিরোধী দল দমন এবং নিজেদের পকেট ভারী করতেই বেশি ব্যস্ত থাকে। দর্শক মণ্ডলী, এই দেশটি ১৯৭১ সাল থেকে ২০২৬ অবধি পর্যন্ত প্রায় একই দাসে চলতেছে এবং চলছে। দলীয় নিয়ন্ত্রণ বনাম উন্নয়ন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মূলত ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল হিসাবেই পরিচিত লাভ করে বা বিশ্বাস করে। ফলে মেধাবীরা রাজনীতিতে জায়গা পায় না। আর দুর্নীতির কারণে প্রকল্পের ব্যয় বহুগুণ বেড়ে যায়। আর যদি রাজনীতিতে মেধা শূন্য হয়ে যায় তাহলে দেশ ও জাতির জন্য খুবই ভয়ঙ্কর একটা সংকেত হিসাবেই দেখা হচ্ছে। এদিকে ওমান তার অর্থনীতিকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পরিচালিত করে। আর বাংলাদেশ প্রতি ৫ বছর পর পর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে উন্নয়নের দর্পণও বদলে যায়। কারণ এক সরকার যখন উন্নয়নের মূলক কাজ শুরু করে ৫ বছর পরে আরেক সরকার আসে, তখনকে আবার ওই প্রকল্প বাতিল করা হয় বা নাম বাতিল করা হয়। পরবর্তীতে আবার নতুন করে প্রকল্প শুরু করা হয়, যার জন্য কিন্তু উন্নয়নটা থেমে যায়। ভূ রাজনীতি ও অর্থনীতি। ওমান বনাম বাংলাদেশ। ওমান কৌশলগতভাবে হুরমুজ প্রণালীর কাছে অবস্থিত। তারা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি মেনে চলে। তারা না সৌদি আরব না ইরান সাপোর্ট করে। সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখে।
এর জন্যই তাদেরকে মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড বলা হয়। আর এদিকে বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের কূলঘেঁষে, যা ভারত, চীন এবং আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশ প্রায় বহিঃশক্তির চাপের মুখে পড়তে হয়, কিন্তু আভ্যন্তরীণ কুন্দল এবং সঠিক কূটনীতিক দূরদর্শিতার অভাবে আমরা এই সুযোগকে ওমানের মতো কাজে লাগাতে পারছি না। কারণ আমাদের রাজনীতিটা শুধুমাত্র দলীয়করণ রাজনীতির সাথেই সম্পৃক্ত। দেশ ও জাতির স্বার্থে রাজনীতিটা কমই হয়। কারণ রাজনীতিবিদরা যদি দেশ ও জাতির কথা না ভাবে, দেশের উন্নয়নের কথা না ভাবে, দেশের কর্মসংস্থানের কথা না ভাবে, দেশের বেকারত্বের কথা যদি না ভাবে, তাহলে কিন্তু একটা দেশ কোনোভাবেই উন্নত দেশ হিসাবে পরিচিত লাভ করতে পারে না। অর্থনৈতিক স্থবিরতার কারণ 1 নম্বরে হচ্ছে ব্যাপক দুর্নীতি ও অর্থ প্রচার, 2 নম্বরে সুশাসনের অভাব, 3 নম্বরে কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর হতে দীর্ঘ সময় নেওয়া হয়, 4 নম্বরে মেগা প্রজেক্টের পেছনে ঋণ নির্ভরশীলতা সবচেয়ে বেশি। কারণ আমাদের কোনো মেগা প্রজেক্ট তৈরি করতে গেলে বাহির থেকে ঋণ এনে তারপরে এই প্রজেক্ট তৈরি করতে হয়। এর জন্য এই প্রকল্পগুলো দীর্ঘমেয়াদী হয়ে যায় এবং খরচের পরিমাণও বাড়তে থাকে। আমাদের দেশকে উন্নয়নশীল দেশ করতে হলে আমাদের করণীয় কী? ওমান আমাদের শেখায় যে ছোট্ট দেশ হয়েও শুধুমাত্র শৃঙ্খলা এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব। অন্যদিকে বাংলাদেশের সম্ভাবনা প্রচুর, কিন্তু আমাদের প্রধান বাধা আমাদের অপর রাজনীতি। 2026 সালে দাঁড়িয়ে আমাদের দাবি হওয়া উচিত রাজনীতি হোক উন্নয়নের জন্য, ক্ষমতা দখলের জন্য নয়। যদি রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের ঊর্ধ্বে দেশকে রাখতে পারে, তবে বাংলাদেশ একদিন ওমান বা সুইজারল্যান্ডের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আপনার কি মনে হয়? বাংলাদেশ উন্নয়নের প্রধান বাধা কি? কমেন্টে আপনারা জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।